ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত 23 জনের মৃত্যু। সোমবার থেকে ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবে জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং মেসিকে গ্যালারিতে রেখে ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। শনিবার ভোর 4:55 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:25 শহীদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিস্তারিত জাগো রিপোর্টে। ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর 5টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন। এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় গেছে, কিন্তু গাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না। এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই 24 তারিখে সম্ভবত সেপ্টেম্বরে, তখন আমি নিউ ইয়র্কে। তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব, কাজে আমি ওখান থেকে আম্মান যাই, আম্মান থেকে দোহা যাই, দোহা থেকে ঢাকায় আসি, ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই। রোমের থেকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল 28 তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের ব্রিন্দিসি বোধহয় জায়গাটার নাম, হ্যাঁ ব্রিন্দিসি, ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে। কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই, রোম থেকে আবার রাতের বাস নিয়ে 10.5 ঘন্টা গিয়ে লেচ্ছেতে যাই, সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই, ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি 29 তারিখ সকালে পৌঁছাই। সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল, ট্রেনিংয়ের ব্যাপার ছিল। পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি। তারপরে আমাদের আগে ছোট 8টা ফ্লোটিলা রওনা দিয়েছিল, তারপরে আমরা রওনা দিই। এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা পুরো সব কিছুর মধ্যে, অনেক বড় অন্যদের থেকে। এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরে শহীদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। এর আগে শহীদুল আলম স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:30টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। সেদিন সন্ধ্যা 6:45 ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে শনিবার ভোর 5টার দিকে ঢাকায় পৌঁছান। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ। প্রতি বছর 11 অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটিকে ঘিরে বিভিন্ন দেশে নানা আয়োজন থাকে। বিশেষ করে কন্যা শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে সভা, সেমিনারের আয়োজন করা হয় দেশে দেশে। এবার 2025 সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হল দ্য গার্ল আই এম দ্য চেঞ্জ লিড গার্লস অন দ্য ফ্রন্ট লাইন্স অফ ক্রাইসিস। আন্তর্জাতিকভাবে কন্যা দিবস পালনের মূল লক্ষ্য হল কন্যা
শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা। 2011 সালের 19 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। 2012 সালের 11 অক্টোবর থেকে পালন করা হচ্ছে এই দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টার দিকে রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গেল 3 অক্টোবর অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে ইউলেব যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়ি চালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে তারা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবেট হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে 2018 সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। 2023 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 21 পদকও পেয়েছেন। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না হলেও তারা সবার জন্য পরামর্শক বা পরামর্শদাতা বা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, হেফাজতে ইসলামের ভেতরে অনেকগুলো রাজনৈতিক দল আছে, সে কারণেই তাদের পরামর্শ সমাজে গ্রহণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক একটা অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বেশি দিব না, দিতে চাই না, কিন্তু হেফাজতে ইসলাম কথা বললেও কিন্তু রাজনৈতিক একটা কথা চলে আসে, যেটা এই যে আমাদের আজিল হক ইসলামী সাহেব বলেছেন যে হেফাজতের পক্ষে তো অনেকে আছেন নির্বাচন করতে চান, কিন্তু এই প্রশ্ন উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল না। হেফাজতে ইসলামের ভিতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শটা আমরা এই সমাজে গ্রহণ করি এবং আপনাদের বক্তব্য অনুযায়ী, কথা অনুযায়ী বা কেন্দ্রীয়ভাবে সবসময় আমাদের সঙ্গে একটা আলোচনা থাকে, একটা আলোচনা রয়েছে, যে আলোচনার ভিত্তিতে আমরা মনে করি হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শ বা পরামর্শদাতা হিসাবে বা গাইডেন্স হিসাবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন। সেই গাইডেন্সটা নিতে তো আমার আপনার কোনো আপত্তি নেই, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। শুক্রবার রাতে লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে 151 সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে লড়তে করতে চেয়েছে, উলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করেছে। আগামী দিনেও যারা এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মতো কোন শক্তি বাংলাদেশে মাথা ছাড়া দিতে না পারে, সেই জন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত রাজনীতি থাকবে, রাজনীতি করবে না, এটা হেফাজতের সিদ্ধান্ত। হেফাজতের সিদ্ধান্ত হলে হেফাজত রাজনীতি থাকবে, হেফাজত রাজনীতি করবে না। আপনাদের অনেকের প্রশ্ন হয় যে হেফাজতের অনেক নেতৃবৃন্দরা এখন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন, এখন কি হবে? 1 নম্বর কথা হলো, ওনারা তো হেফাজত জন্মের হাত থেকে রাজনীতি করতেন। এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আল্লামা আহমদ শফির নেতৃত্বে যখন হেফাজতে এসেছে, কিভাবে এসেছে? দেশের মাদ্রাসার মুহতামিম যেমন হেফাজতের সদস্য, একজন মসজিদের ইমাম যেমন হেফাজতের সদস্য, একজন রাজনৈতিক নেতা আলেম তিনি হেফাজতের সদস্য, রাজনৈতিক দলের লিডার হয়ে নয়, একজন আলেম হয়ে, মুরব্বী হয়ে।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায় দেশটির 31টি রাজ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি। হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে 16 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 1000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও 5 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে নিখোঁজ রয়েছেন 11 জন। ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু এবং কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, আক্রান্ত এলাকাগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সামাজিক মাধ্যম এক্সে লিখেন, জনগণকে সহায়তা, রাস্তা পুনরায় খুলে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে সরকার। গাজায় হামাসের হাতে বন্দী থাকা জিম্মিরা সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এসব জিম্মিদের মুক্তি দেয়া হবে। এর মধ্যে 20 জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবং 28 জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। শুক্রবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ হামাস 48 জন ইসরায়েলিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। তিনি আরও বলেন, তারা এখনই কাজ শুরু করেছে। অনেক মরদেহ খুঁজে বের করা হচ্ছে। এটা এক বিশাল ট্র্যাজেডি। ট্রাম্প এ সময় বলেন, জীবিত বন্দীদের অনেকেই অত্যন্ত কঠিন স্থানে রয়েছেন। মাত্র অল্প কয়েকজনই জানেন যে তারা কোথায় আছেন। তিনি আরও জানান, চলতি সপ্তাহে তিনি কায়রো সফরে যাচ্ছেন এবং পরবর্তীতে তিনি ইসরায়েলের সফর করবেন এবং দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। লিওনেল মেসি খেলবেন না, এটা ছিল জানা কথা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা ইনজুরি থেকে সতর্ক থাকা, যাই হোক, মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টাইনরা। মেসি না থাকলেও এই ম্যাচে জয় পেতে কষ্ট হয়নি আলবে সেলেস্তেদের। 1-0 গোলে জয় নিয়ে ফিরল তারা। 31তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে জিওভান্নি লো সেলসোর পা থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিয়ামির হোম ভেন্যু হার্ড রক স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা, দলে না থাকলেও তাই মাঠে হাজির ছিলেন লিওনেল মেসি। তার উপস্থিতিতেই জয় পেল আর্জেন্টিনা। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই দলের দখল ও আক্রমণে এগিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোলের সামনে এসে বারবার ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজরা। ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাস ছিলেন দলের একমাত্র ভরসা। পুরো ম্যাচে তিনি 10টির বেশি সেভ করেন, যার মধ্যে 6টি দ্বিতীয়ার্ধে। 75 মিনিটে ভেনেজুয়েলার কুইন্তারো লিওনেল শট বার কাঁপিয়ে ফিরে আসে। ফলে অল্পের জন্যই সমতা এড়ায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লো সেলসোর প্রথমার্ধেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত 23 জনের মৃত্যু। সোমবার থেকে ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং মেসিকে গ্যালারিতে রেখে ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।